2 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। আল জাজিরার প্রতিবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ। ভিত্তিহীন ও মানহানিকর বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে 4 ফেব্রুয়ারির বৈঠক অনিশ্চিত, বললেন পররাষ্ট্র সচিব। আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলগত পারফরমেন্সে আহ্বান মুমিনুল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন ও মানহানিকর উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই রিপোর্ট প্রত্যাখ্যান করা হয়। এ নিয়ে কথা বলতে নিকেতন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত সৈয়দ ইশতিয়াক রেজা। প্রথমেই জানতে চাই যে সংবাদ মাধ্যমে যেই অভিযোগগুলি করা হয়েছে, সরকার ইতিমধ্যেই বলেছেন যে এইগুলি তারা প্রত্যাখ্যান করছেন। আমরা একটু জানতে চাই যে সংবাদটি সম্পর্কে যদি আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ চাই, যে এই সংবাদটি আপনি কিভাবে দেখছেন। প্রচুর মানুষ দেখেছে, মানুষেরও নানান রকমের মতামত আছে। আপনার মতামতটাই প্রথমে জানতে চাই সংবাদ হিসেবে। ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথম কথা যেটি বলবো, যে এটা খুবই একটা থ্রিলিং ডকুমেন্টারি হয়েছে, কিন্তু এবং মানুষ পছন্দ করেছে, মানুষ দেখেছে। পছন্দ পছন্দের প্রশ্ন না, মানুষ দেখেছে। এবং এখানে রাজনৈতিক বক্তব্য উঠে আসবে, পক্ষে বিপক্ষে নানা কথাবার্তা আসবে, কিন্তু একদম সাংবাদিক হিসেবে আমার কাছে বেশ কিছু জিনিসের জায়গায় প্রশ্নের উদ্রেক করেছে। সেটা আমি আগে একটু বলে নেই। প্রথম কথা হলো যে পুরো ডকুমেন্টারিটার ভিত্তিটা হলো হাসান বা হারিস আহমেদ নামে একজনের বক্তব্যের উপর ভিত্তি করে। তিনি অনানুষ্ঠানিকভাবে এবং আড্ডার ছলে কিছু কথা বলেছেন, যেগুলো গোপনে রেকর্ড করা হয়েছে। সেখানে তিনি বলেছেন তার কথায় মন্ত্রীরা নাচে, র্যাব পুলিশ তার কথায় গুন্ডামি করে, গুলি করে, মানুষ মেরে ফেলে ইত্যাদি। কিন্তু এগুলোর প্রমাণ কিন্তু নাই। কেউ কিছু দাবি করলেই সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় না যে র্যাব বা পুলিশ তার কথাতে এই কাজটা করেছে বা তার কথাতেই মন্ত্রীরা উঠে বা বসে। এটা হলো এক নম্বর দিক। দ্বিতীয় হলো যে একজন ব্যক্তি আছেন, সামি নামে একজন ব্যক্তি, যার কথা বলার উপরে ভিত্তি করে পুরো ডকুমেন্টারিটা তৈরি হয়েছে অন্য দিক থেকে। কিন্তু এক পর্যায়ে তার সামনে ডিজিএফআই এর কর্মকর্তাকে ফোন করেন হাসান আহমেদ। কিন্তু অপর প্রান্তে আসলে কি ডিজিএফআই এর কর্মকর্তা আছে কিনা সেটা কিন্তু আল জাজিরা প্রমাণ করতে পারেনি। এটা বলার জন্য বলেছে আমার কাছে মনে হয়েছে। ৩ নম্বরও যে হাঙ্গেরি এবং প্যারিসে মিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসার কথা বলা হয়েছে হারিসের। আপনি জানেন ইউরোপিয়ান দেশগুলোতে করাপ্ট প্র্যাকটিস অ্যাক্টের অধীনে কাউকে কিন্তু তার টাকার উৎস প্রমাণ করতে হয়, যে বিনিয়োগটা কোথা থেকে এসছে এবং টাকাটা কোথা থেকে এসছে। প্রশ্ন ধরায় যে এখানে সরকারের কোনো বক্তব্য, হাঙ্গেরি সরকার বা প্যারিসের সরকারের কোনো বক্তব্য পাওয়া যায় নাই যে আদৌ টাকাটা বৈধ পথে বা অবৈধ পথে এসছে। সেই বক্তব্যটা নেই কিন্তু। এবং সেই দিক থেকে চিন্তা করলে এখানে কোনো অনুসন্ধানই আসলে হয়নি। এখানে পুরোটাই কিন্তু একটা রেটরিক করা হয়েছে। যেগুলো হলো যে সামিকে একটা ইমেইলের কথা বলা হয়েছে সেনাপ্রধানের দিক থেকে, কিন্তু এই ইমেইলটি কি সত্যি সত্যি সেনাপ্রধানের কিনা সেই কারণে অরিজিনাল কোনো ডকুমেন্ট কিন্তু সেখানে দেখানো হয়নি। ইমেইলের মানে শুধু বক্তব্যটা প্রচারিত হয়েছে। আমি সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হচ্ছে এটা একটা খটকার জায়গা। আনিস আহমেদ, হারিস আহমেদের ভাইয়ের কথা বলা হয়েছে যে তিনি কুয়ালালামপুরে থাকেন এবং তিনি দূতাবাসের প্রোটোকল ব্যবহার করছেন। তাহলে দূতাবাসের বক্তব্য কোথায়? এই কথাও যে নাই, দূতাবাসের বক্তব্য চাওয়া হয়েছিল, দূতাবাস দেয়নি, সেই কথাটা হয়নি। কিন্তু অন্য একটা দিক থেকে একজন আন্তর্জাতিক ফিউজিটিভ বা পলাতক আসামি মালয়েশিয়ায় থাকবে, মালয়েশিয়ান সরকারও সেটা মেনে নিচ্ছে। তাহলে মালয়েশিয়ান পুলিশের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের বক্তব্যটা কোথায় এই ক্ষেত্রে? আরেকটা হলো যে জেনারেল আজিজের ছেলের বিয়ের যে চিত্রগুলো দেখানো হয়েছে, আপনি দেখবেন স্টিল ফটো দেখানো হয়েছে। হাসান এবং জোসেফের কথা বোধহয় বলা হচ্ছে বা আনিসের কথা বলা হচ্ছে, কিন্তু তাদের কোনো ভিডিও চিত্র কিন্তু সেখানে আমরা পাইনি। ফলে এইটা নিয়ে একটু খটকা থাকে যে ছবিগুলো কি জোড়া দেওয়া হয়েছে কিনা। এবং সবশেষ যেটা বলা হয়েছে যে না, আরো একটা বিষয় আছে। ইসরায়েল থেকে স্পাইওয়্যার কেনার কথা বলা হয়েছে। যে কোনো দেশের সরকার স্পাইওয়্যার কিনতে পারে, এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু হাঙ্গেরি থেকে কেনা হয়েছে। হাঙ্গেরিতে এসে কোনো ইসরায়েলের লোক বিক্রি করেছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায় কি করে? দ্বিতীয় হলো যে যেই ছবিগুলো দেখানো হয়েছে তার কিন্তু কয়েকজন বিদেশি নাগরিকের ছবি দেখানো হয়েছে। একজনের একটা পরিচয় দেওয়া হয়েছে, বাকি দুজনের পরিচয় দেওয়া হয়নি। এটার অর্থ হলো এখানে কিন্তু এক ধরনের অসত্য তথ্য
যদি নাও হয়ে থাকে, অর্ধসত্য তথ্য দেওয়া হয়েছে এবং অর্ধসত্য কিন্তু গণমাধ্যমের বেলায় সবসময় পরিত্যাজ্য। আল জাজিরা যাদের দেখিয়েছে তারা কোন দেশের নাগরিক এটা ক্লিয়ার হওয়া উচিত ছিল। এবং এবং আরেকটা কথা আমি আপনাকে বলি, আপনি বিদেশে যাবেন ট্রেনিং নিতে, আপনার ট্রেনার যদি একজন ইহুদি হয়ে থাকে, আপনার কি কিছু করা থাকে? তেমনি জিনিস কিনতে বাইরে গেলেন, বিক্রেতা যদি ইহুদি হয়ে থাকে আপনি কি করতে পারেন? আমার কাছে কিন্তু এটা একটা প্রশ্নের জায়গা। পাসপোর্ট জালিয়াতির কথা বলা হয়েছে, কাগজ জালিয়াতি, অন্যান্য অর্থ পাচাইতে নানা ব্যাপার কথা বলা হয়েছে। প্রশ্ন হলো হাঙ্গেরি কিন্তু ইউরোপের একমাত্র দেশ যেখানে সাংঘাতিকভাবে কড়া নজরদারি যেকোনো বাইরের অর্থ প্রবেশের ক্ষেত্রে, অর্থ বাইরে যাওয়ার ক্ষেত্রে। সাবেক কমিউনিস্ট কান্ট্রি। এবং ফ্রান্সের ক্ষেত্রেও কিন্তু সে একই কথা প্রযোজ্য। প্রশ্ন হলো এখানে হাঙ্গেরি পুলিশ বা প্রশাসনের বক্তব্য কোথায়? যে পাসপোর্ট জালিয়াতি করে একটা লোক সেখানে ঢুকে গেছে। পাসপোর্টটাও বাংলাদেশের অরিজিনাল পাসপোর্ট হলে পুরোটা ওপেন করা উচিত ছিল। সেটা কিন্তু আমরা পাইনি। এবং সাংবাদিকতার নীতির জায়গা থেকে, এডিটোরিয়াল ইনস্টিটিউশনের জায়গা থেকে পুরো বক্তব্যটা গোপন ক্যামেরায় ধারণ করা। গোপন ক্যামেরায় ধারণ করা কি কোনো কিছু গণমাধ্যম প্রচার করতে পারে কিনা সেটা তো আপনিও জানেন ভালো মতো যে এটার ক্ষেত্রে একটা নীতিমালা আছে। আবার যাদের বিরুদ্ধে এত কিছু বক্তব্য, তাদের কোনো বক্তব্য নাই কিন্তু সেই হাসান আহমেদ বা হারিস আহমেদ বা আনিস আহমেদ, এদের কোনো বক্তব্য নাই। এবং দীর্ঘ ২ বছরের অনুসন্ধান বলা হচ্ছে। দীর্ঘ ২ বছর পরে একজনের বক্তব্য পাওয়া গেল না। এইটা কিন্তু গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয় না। এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই যে আন্ডারকভার অপারেশন সাংবাদিকতায় নতুন কিছু না, অনেক আগের থেকেই আছে। কিন্তু আপনি যদি আন্ডারকভারে কোনো কিছু শ্যুট করেন, তাহলে যার শ্যুট করছেন তাকে অবশ্যই পরবর্তীতে গিয়ে আপনাকে রিচ করতে হবে, এবং সেইটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আমরা দেখি যে আল জাজিরা ২ বছর ধরে এই কাজটি করছেন, কিন্তু একটা বেসিক স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ঘাটতি রয়ে গেছে সব ক্ষেত্রে। আপনি যেগুলি বলছেন সেগুলি তো বটেই, এমনকি যাদেরকে ইন্টারভিউ তারা আন্ডারকভারে করেছে তাদেরকেও কিন্তু তাদের সামনে গিয়ে বলা উচিত ছিল যে আমি তোমার এই তথ্য পেয়েছি, তুমি এই ব্যাপারে কি মতামত দাও। সেইটা কিন্তু তার রাইট, যার আন্ডারকভারে আপনি বক্তব্য নিয়েছেন তার রাইট, এবং সেটা লঙ্ঘন করা হচ্ছে। আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এবং এখানে কিন্তু তাদের বক্তব্যটা তাদেরকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হয়নি। ফলে এই যে আন্ডার কভার বা গোপন ক্যামেরায় ধারণকৃত, এটা আমাদের সাংবাদিকদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে সহজে গোপন ক্যামেরায় কোনো কিছু ধারণ করা যাবে না। করতে হলেও এমন একটা বিশেষ পরিস্থিতি লাগবে। বিশেষ পরিস্থিতিতে ধারণ করা হলেও পরবর্তীতে এটাকে ওপেন করতে হবে যার বিরুদ্ধে ধারণ করা হয়েছে। সুতরাং সামগ্রিক বিচারে আমার কাছে মনে হয়েছে যে এই ডকুমেন্টারিটাতে আমি অন্য কোনো রাজনৈতিক বিতর্কে যাব না। আমি অন্তত সাংবাদিকতার জায়গা থেকে আমি বলতে পারি যে এটি একটা ঘাটতি রয়ে গেছে এই আল জাজিরার ডকুমেন্টারি। ইশতিয়াক রেজা, আপনার কাছে ফিরে আসবো, কারণ এখনকার সময়ে সারা বিশ্বেই ইনফরমেশন এবং মিস ইনফরমেশন এবং সেগুলি নিয়ে নানান রকমের তত্ত্ব তৈরি হচ্ছে, সেগুলিও আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। আরাফাত, আপনার কাছে একটু জানতে চাই যে আল জাজিরা যে প্রতিবেদন এবং সেখানে বেশ কিছু অভিযোগ করা হয়েছে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের মানুষদের বিরুদ্ধে, সেই অভিযোগ এইটা কিভাবে দেখছেন? এবং আল জাজিরার প্রতিবেদনকে সরকার বা সরকারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এইটি সুস্থ চিন্তার বিষয় না। সেটাও একটু জানতে চাই যে কেন মনে হয় যে আল জাজিরা বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের একটা প্রোপাগান্ডায় নামবে। ধন্যবাদ আপনাকে। দেখুন, ইশতিয়াক রেজা উনি কিন্তু সাংবাদিকতার জায়গা থেকে ব্যাখ্যাটি করেছেন। আমি একটু রাজনৈতিক জায়গা থেকে একটু ব্যাখ্যাটা করতে চাই। আপনি যদি দেখেন এই ডকুমেন্টারিটার টাইটেলটা, হ্যাঁ, অল প্রাইম মিনিস্টার্স মেন, আর এটা যে স্টাইলে এটাকে করেছে, হ্যাঁ, ডকুমেন্টারিটা, তাহলে আপনি খুব ক্লিয়ারলি বোঝা যায় এটা একটা টার্গেটেড ডকুমেন্টারি। তার মানে এটার পিছন দিয়ে কিছু প্ল্যান আছে, ঠিক আছে? এবং এটার পিছনে কিছু রাজনীতি আছে, এটার পিছনে কিছু অভিসন্ধি আছে এবং কিছু ষড়যন্ত্র আছে। এবং এইখানে কিন্তু আমি সাংবাদিকতার জায়গা থেকে যাব না, এটা আপনারা বিশ্লেষণ করবেন। আমি যেটা দেখতে পাচ্ছি যে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে প্রাইম মিনিস্টারকে, বাংলাদেশের সরকারকে এবং মিলিটারি একটা ইনস্টিটিউশনকে আপনার কালেমা লেপন করার একটা অপচেষ্টা এখানে হয়েছে, খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখুন, কেউ যদি দাবি করে আমার প্রাইম মিনিস্টারের সাথে সরাসরি যোগাযোগ আছে, আমি খুবই ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল একটা মানুষ, আমি হাঙ্গেরিতে থাকি, আমি মালয়েশিয়ায় থাকি, আমি বললাম লোকজন দাওয়াত দিয়ে খাওয়ালাম, খাইয়ে অন ক্যামেরা বললাম যে আমি বাংলাদেশে আপনাদেরকে সমস্ত বিজনেস পাওয়াই দিতে পারবো, কাজ করতে পারবো, এটা তো একতরফা বলছেন আপনি। বা ধরেন আমি কাউকে ফোন করে বলছি যে আমি ডিজিএফআই সাথে কথা বলছি,
বা সরকারের একটা ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রীর সাথে কথা বলছে, সব তো একতরফা। অন্যদিকে কে আছে, আসলেই তার সেই যোগাযোগ আছে কিনা, এটার তো কোনো প্রমাণ এই ডকুমেন্টারিতে আপনি পাচ্ছেন না। তো একতরফা জিনিসগুলোকে নিয়ে এসে আমরা জানি আমাদের সমাজে কিছু মানুষ আছে হয়তো এরকম যারা এই ধরনের কথাবার্তা বলেন, বিভিন্নভাবে কাজ পাওয়ার জন্য চেষ্টা করেন। তো এই একতরফা জিনিসগুলো নিয়ে, এবং যারা এত ইনফ্লুয়েন্সিয়াল তারা আবার পলাতক, তারা আবার বাংলাদেশে তাদের জায়গা হচ্ছে না, এটা একটা অদ্ভুত ব্যাপার, তাই না? তো এখন ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী ব্যক্তিরা পলাতক থাকবে কেন? যারা আপনার এই মাফিয়ার ক্ষেত্রে সদস্য আমরা তারা। সাম্প্রতিক সময়ে দেখেছি অনেক সময় কিন্তু মানুষ প্রতারণার জন্য এই ধরনের একটা অবস্থান নিতে পারে। ফলে আপনাকে এইটা প্রুফ করতে হবে যে এই জিনিসটা প্রতারণার জন্য হয় নাই, সত্যিকার অর্থেই একটা ট্রানজ্যাকশন সংগঠিত হয়েছে। সেই জায়গাটা আসলে দুর্বলতা আছে। কিন্তু আমরা এডিটোরিয়াল জায়গা থেকেই জানতে চাই যে রাজনৈতিক কারণেই এর আগেও আমরা দেখেছি আল জাজিরা, যেমন ধরেন আমাদের যুদ্ধাপরাধীদের যখন বিচার হয়েছে তখন তারা কখনোই কিন্তু যুদ্ধাপরাধ শব্দটি ব্যবহার করেননি। শব্দ থেকেও আমরা অনেক কিছু বুঝতে পারি। ফলে এইখান থেকে একটু জানতে চাই যে তাদের অবস্থানগত দিক থেকে, এবং সেটা রাজনৈতিক অবস্থান, সেইটা কিভাবে আমাদের সঙ্গে এই জিনিসগুলিকে অ্যালাইন করে। আমি সেখানেই আসছিলাম, হ্যাঁ? এখানে আল জাজিরা এককভাবে না। এখানে যেটা হয়েছে পিছন দিকে তো আরো কিছু লোকজন আছে। লন্ডনে বসে আছে ডেভিড বার্গম্যান। সে কে আমরা জানি। জাতীয় ঐক্য ফ্রন্ট করে যারা ধরেন রাজনৈতিক একটা মেরুকরণ করার চেষ্টা করেছিল। তার নেতা ডক্টর কামাল হোসেনের মেয়ে জামাই। এবং ডেভিড বার্গম্যানের রোলটা আপনার মনে আছে। সে এক জামাতিদের লবিস্ট হিসেবে কাজ করেছে। এটা আমরা দেখেছি। যুদ্ধাপরাধের বিচারকে, প্রক্রিয়াকে নষ্ট করার জন্য, কালেমা যুক্ত করার জন্য কাজ করেছে। এখন সে লন্ডনে বসে দীর্ঘদিন ধরে কি কাজ করছে তার বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা তো দেখছি। এবং ডেভিড বার্গম্যানকে সামনে রেখে পিছন দিকে আমরা যেটা ধারণা করি, এখানে এই মৌলবাদী অপশক্তির, উগ্রবাদী অপশক্তির অনেক টাকা খরচ করেছে। যে এই আপনার যুদ্ধাপরাধী যে গোষ্ঠী এবং এই পলিটিক্যাল যে ফোর্সটা, তার পিছন দিকে আমি অবাক হব না যদি আইএসআইয়ের ও ফান্ডিং থাকে। এখন এই ফান্ডিং এর মাধ্যমে ধরেন আল জাজিরার এয়ার টাইম কেনা হয়েছে। আপনি সাংবাদিকতার মানদণ্ডে তো এই ডকুমেন্টারি কোনো আন্তর্জাতিক মানে গণমাধ্যমে টিকেই না। তার মানে এটাকে বিপুল অর্থ ব্যয় করে এটাকে এয়ার টাইম কিনে এটাকে চালানোর ব্যবস্থা করা হয়েছে। এটা তো বোঝাই যাচ্ছে। সো আল জাজিরা টেলিভিশনের যেমন আপনার ট্র্যাক রেকর্ড আপনি যেটা বললেন এটাও যেমন সত্যি, একই সাথে তাদেরকে যদি আপনার ওই এয়ার টাইম কেনা হয় বিপুল অর্থের বিনিময়ে, সেক্ষেত্রে তারা তাদের কমার্শিয়াল ইন্টারেস্টে এটা চালানোর ব্যবস্থা করছে। আমাদের কাছে তো এরকমও তথ্য ছিল যে বার্গম্যান এবং এই গ্যাং তারা চ্যানেল 4 কে দিয়ে এই ধরনের কিছু কাজ করানোর চেষ্টা করেছিল। তারা ভেবেছিল এগুলো ডকুমেন্টারি বানিয়ে চ্যানেল 4 এ তারা চালাবে। এক ধরনের আপনার বিভ্রান্তি তৈরি করার জন্য। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছেন আল জাজিরা তে করলে ভালো হবে, তাহলে বাংলাদেশে এটার ইম্প্যাক্ট থাকবে। সো পুরো জিনিসটা বোঝাই যাচ্ছে মোটিভেটেড একটা আপনার অ্যাপ্রোচ, এবং সেখান থেকে আল জাজিরাকে টাকা বিনিয়োগের মাধ্যমে এই কাজটি করা হয়েছে। এডিটোরিয়াল পয়েন্ট অফ ভিউ বলেন, জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ, সব পয়েন্ট অফ ভিউ থেকে তো টোটাল গার্বেজ এটা। এটার তো কোনো ধরনের সৈয়দ কোনো আরাফাত, সৈয়দ ইশতিয়াক রেজা, আমরা একটা বিরতিতে যাব। রেজা ভাই, আপনার কাছে আসবো। একটা বিষয়ে বলা যায় যে বাংলাদেশে যে এই ধরনের প্রতিবেদন চলছে, অনেক সময় আমরা দেখি যে মনে করা হয় যে এটা বুঝি বন্ধ করাটা একটা সমাধান, কিন্তু সেই দিকে এখনো পর্যন্ত যাওয়া হয় নাই। এইটা একটা খুবই পজিটিভ দিক যে আসলে তথ্যের বিরুদ্ধে তথ্য দিয়েই আসলে যুদ্ধটা হওয়া প্রয়োজন। সেইটা আমার মনে হয় যে এখনো পর্যন্ত একটা পজিটিভ, খুবই পজিটিভ দিক আমরা দেখছি। আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো যে এই ধরনের বিষয় আমরা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এইবার ইলেকশনেও দেখেছেন যে মিস ইনফরমেশন নিয়ে কিভাবে কাজ করছে, এবং সেখানে এইটা নানান ধরনের বিষয়ও এসেছে। ফলে এইগুলি আমাদেরকে আসলে ইনফরমেশন এবং মিস ইনফরমেশন দুটো নিয়েই প্রস্তুত থাকতে হবে, কিভাবে আমরা কোনটার প্রচার করব এবং কোনটার বিরুদ্ধে দাঁড়াবো। একটা বিরতির পর আপনাদের দুজনের কাছে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে আবার ফিরে আসি যে এই ধরনের তথ্য বা মিস ইনফরমেশন যদি চিন্তা করি আমরা, কারণ এখানে আসলে একদিকের বক্তব্যই আছে, অন্য দিককে রিচ করারই কোনো চেষ্টা করা হয় না, যেটা আসলে এটা যদিও খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে একটা ডকুমেন্টারি হিসেবে, একটা প্রোডাকশনের দিক থেকে দেখতে গেলে চমৎকার, কিন্তু যদি সাংবাদিকতার বিচার করা হয় তাহলে এটাকে কোথায় জায়গা দিবেন? তা আমি আগেই বলেছি সাংবাদিকতার এডিটোরিয়াল ইনস্টিটিউশনের জায়গা থেকে এটি দাঁড়ায় না এই কারণে এটি দেখে বোঝা যায় এটা একটা পেইড কন্টেন্ট কিন্তু যদি কোনো জায়গায়
কোনো টেলিভিশনে, রেডিওতে কিংবা পত্রিকাতে প্রচার করতে হয় আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী, সেটা বলে দিতে হবে যে এটা পেইড কনটেন্ট। কিন্তু আল জাজিরা সেটা বলেনি। পেইড কনটেন্ট বলে নাই, কিন্তু পেইড কনটেন্টের নমুনা আছে। আমি এটা আরাফাত ভাইও নিশ্চয়ই লাইনে আছেন, উনি নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন। একটা হলো যে সামিকে এখানে সবচেয়ে বড় সূত্র হিসেবে হাজির করা হয়েছে হারিসের পরে। কিন্তু সামি এবং এক পর্যায়ে বলা হয়েছে সে গোপন ব্যবসা করতে গিয়ে হারিসের কাণ্ডগুলো জেনেছে, কিন্তু পরে সে আই ইউনিটে জয়েন করেছে। আই ইউনিট কিন্তু আল জাজিরা টেলিভিশনের একটা ইনভেস্টিগেটিভ ইউনিট। তার অর্থ হলো সামি এখন তাদের পেইড এমপ্লয়ি, তাই না? তো সামি এখানে কি পেইড এমপ্লয়ি নাকি সামি পে করেছে, এই জায়গাটা ক্লিয়ার হলো না। দ্বিতীয় হলো যে সামিকে কোন বিবেচনায় সাংবাদিকতার বাইরের একজন ব্যক্তি এই টিমে জয়েন করেছে, যিনি বাংলাদেশের একজন নাগরিক, বাইরে থাকেন, ইউরোপের জায়গাটায় থাকেন। ২ নম্বর জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ওই যে স্পাই ইকুইপমেন্ট কেনার যে জায়গাটা, সেখানে দেখেন ইসরায়েলের সম্পর্কে আমরা সবাই জানি যে তারা কতটা সতর্ক। সামির মতন একজন ব্যবসায়ী সমস্ত কিছু রেকর্ড করছে, তাদের সামনে কথাবার্তা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে। আপনার কাছে কি মনে হয় যে আপনি অন্তত সাংবাদিক হিসেবে কোনো একটা অনুসন্ধান করতে গেলে, আমরা তো নিজেরা অনুসন্ধানে রিপোর্টিং করেছি, তৃতীয় ব্যক্তির সামনে এত কথা বলি সাংবাদিকতা করতে গেলে? সেখানে স্পাইওয়্যার নিয়ে কথাবার্তা হচ্ছে, অথচ একজন থার্ড পারসন সেখানে উপস্থিত হয়ে সমস্ত কিছু রেকর্ড করছে। তার অর্থ হলো এখানে আল জাজিরা একটা, আমি বলবো, মিথ্যার আশ্রয় নিয়েছে এবং ভেরি ওয়ান সাইডেড, এবং শিরোনামটা যদি দেখেন সেটা বলতে ধার করা। সেই বাইনস্টাইনের অল দ্য প্রেসিডেন্টস ম্যান সেটা নকল করে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান করা হয়েছে নিক্সনের সেই ওয়াটারগেট কেলেঙ্কারি। কিন্তু অন্য একটা জায়গায় আমি একটু যেতে চাই। আল জাজিরা কোনো একটা অজ্ঞাত কারণে বাংলাদেশ সম্পর্কে তারা একটা বড়, আমি বলবো, একটা ক্যাম্পেইনের মধ্যে আছে, যেটা আমি মোহাম্মদ আরাফাতের সাথে একমত। আপনার মনে আছে হেফাজতের ঘটনা ২০১৩ সালের ৫ই মে, জি। তারপরে তারা একটি গোরানের একটা কবরস্থানের ছবি দেখিয়ে বলল এখানে শত শত মানুষ কবর দেওয়া হয়েছে, এবং ইন্টারভিউ করা হয়েছে কাকে? একজন বোবা গোরখদক, অর্থাৎ একজন কবরস্থানের বোবা মানুষকে ইন্টারভিউ করেছে আল জাজিরা, যার কথা থেকে হাত উঠাচ্ছে। আর আল জাজিরার করেসপন্ডেন্ট বলছে থাউজেন্ডস অফ পিপল ওয়্যার টেকেন অ্যাট মিডনাইট। এটি সম্পূর্ণভাবে সাংবাদিকতার পরিপন্থী, এবং আমি বলবো এটা তো আহ, অপরাধের পর্যায়ে পড়ে। পরে এখানে প্রমাণিত হলো যে সেই কবরস্থানে একটি লাশও যায়নি। ওই কবরস্থানের এটি একটি অত্যন্ত সংরক্ষিত কবরস্থান, সেখানে কেউ চাইলেই কাউকে কবর দিতে পারে না। বাংলাদেশে যখন যুদ্ধ অপরাধের ঘটনাটা ঘটলো, তারা বাংলাদেশের যাদেরকে মানে আদালতে সাব্যস্ত হলো, তাদেরকে তারা ইসলামিক লিডার বলছে, অপোজিশন লিডার বলছে, এবং একবারও বলেনি যে এখানে তাদের একটা অপরাধ আছে। কিন্তু এই রিপোর্টটাতে আমরা যেটাকে বলি জার্নালিজম ইজ অলওয়েজ কনটেক্সচুয়াল, কনটেক্সটের জায়গাটাও যদি আপনি জাহিদ চিন্তা করেন, তাহলে দেখবেন হারিস এবং জোসেফের যে একটা কিলিং এর বর্ণনা আছে, ওই কিলিং এর কনটেক্সটটা কিন্তু বলা হয়নি। তখন ফ্রিডম পার্টি নামে একটা পার্টি গঠন করা হয়েছিল দেশের সমস্ত সন্ত্রাসীদেরকে দিয়ে। তারা কিন্তু একের পর এক শেখ হাসিনার মিছিল এবং সমাবেশে হামলা করছিল। শেখ হাসিনার লোক হিসেবে হারিস এবং জোসেফ তারাও কিন্তু আহ, একটা ঝুঁকির মধ্যে ছিল। আমি কিন্তু হারিস এবং জোসেফের কিলিং কে সাপোর্ট করে বলছি না, কিন্তু ওই জার্নালিজম হলে কনটেক্সটটা আনা উচিত ছিল যে তাদের জীবনও কিন্তু তখন একটা সংঘাতের মধ্যে পড়ে গিয়েছিল, এবং সংঘাতময় জায়গায় কে কাকে মারে সেটা কিন্তু একটা বলা উচিত ছিল, যে তখন একে অন্যকে মারার একটা জায়গা ছিল, হয়তো হারিস বা জোসেফরা আগে মারতে পেরেছে। আরেকটা হলো বডিগার্ডের কথা যদি আপনি বলেন, শেখ হাসিনার পিছনে দাঁড়িয়ে থাকলেই তারা বডিগার্ড? এরকম তো অনেকে দাঁড়িয়ে থেকে পেছনে, অবশ্যই আপনিও দিন দাঁড়িয়ে থাকতে এটা পারেন। অনেকগুলি আর এরকমের ফ্লো আছে, ফলে এই বিষয়গুলি মানুষ যখন দেখবে, দেখতে যেহেতু আকর্ষণীয় এবং আমাদের দুর্নীতির ধারণাটার কারণে কিন্তু আমরা বিশ্বাস করতে চাই, ফলে সেইখানে আসলে আমাদের প্রকৃত তথ্য দিয়ে মানুষকে জিনিসটা বোঝানো প্রয়োজন। আরাফাত, আপনার কাছে একটু আসতে চাই যে এটার আসলে একটা পলিটিক্যাল কনটেক্সট আছে, যেই কারণে এই ধরনের প্রতিবেদন হচ্ছে, এবং এটা আগে আমরা দেখেছি যে আরব বসন্তের যখন ঘটনা ঘটলো, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে আল জাজিরার যেই সম্পর্ক, সেগুলোও কিন্তু আমাদের মানুষকে আবার নতুন করে জানানো প্রয়োজন। অ্যাবসলিউটলি। আপনার পলিটিক্যাল কনটেক্সট তো ভেরি ইম্পর্টেন্ট এখানে। আমি আপনাকে সিম্পলি বলি, দেখেন, ঐক্যফ্রন্ট যখন গঠিত হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, যে জামাতে ইসলামের নির্বাচন করার নিবন্ধন নাই, ঐক্যফ্রন্ট করার মধ্যে দিয়ে সেই জামাতে ইসলামকে ঐক্যফ্রন্টের মাধ্যমে নির্বাচন করার জন্য আপনার রিহ্যাবিলিটেট করা হলো, আমি বলবো পুনর্বাসন করা হলো নির্বাচনী প্রক্রিয়ায়। এবং প্রচন্ডভাবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কিন্তু ঐক্যফ্রন্টের এই যে আপনার পদক্ষেপ, এটা সমালোচিত হয়েছিল, আপনি খেয়াল করে দেখুন।
এবং আপনি হয়তো বলবেন আমি ব্যক্তিগত সম্পর্কগুলো আনছি কেন, কিন্তু এগুলা গুরুত্বপূর্ণ। এবং সেই ডক্টর কামাল হোসেনেরই কিন্তু মেয়ের জামাই ডেভিড বার্গম্যান, এবং তার রোলটা দেখেন যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া চলাকালীন সময় পুরোপুরি যুদ্ধাপরাধের পক্ষে ছিল। কাজেই তাদের অ্যালাইনমেন্টটা কিন্তু হয়ে গেছে ওদিকে। এখন কারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে সরকার, যে শক্তি, তাদের বিপক্ষে এখানে আছে এই যুদ্ধাপরাধীর যে গোষ্ঠী, জঙ্গিবাদী যে গোষ্ঠী, যারা আজকে বিভিন্নভাবে অতীতে অন্যায় করেছে, করে বিচার সম্মুখীন হয়ে বিপদে আছে, যাদের রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে, তারা এখন চেষ্টা করছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে একটা বিপাকে ফেলানো। এবং পদ্মা সেতু ষড়যন্ত্রের কথা আমাদের মনে আছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে একটা নাস্তানাবুদ করে ফেলার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশ সরকারকে, শেখ হাসিনা সরকারকে, এবং পরবর্তীতে কানাডা আদালতের সেই রায় এবং তারপরে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা নিজেরাই পদ্মা সেতু বানিয়ে আমরা প্রমাণ করলাম এই ষড়যন্ত্রগুলোকে আমরা পরাজিত করলাম। এখন ওই একই ধরনের আরেকটি ষড়যন্ত্রের প্রক্রিয়ার মধ্যে তারা গেছে। আপনি বলছিলেন রেজা ভাইকে যে তারা একতরফা ভাবে সবকিছু দেখিয়েছে, অন্য পক্ষের বক্তব্য নেয়নি, এটা তো খুব স্বাভাবিক। তারা তো এখানে জার্নালিজম করার উদ্দেশ্যে এই কাজটি করেনি যে অন্য পক্ষের বক্তব্য নিবে। তারা তো করেছে একটা গল্প, একটা ফেরি টেল, একটা রূপকথার গল্প তৈরি করবে, অনেক টাকা খরচ করে, খুব সুন্দর হয়েছে যেটা আপনি নিজেই বললেন, খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ ডকুমেন্টারি বানিয়েছে। তার মধ্য দিয়ে তারা ওই মেসেজটা দিতে চায়, সেই মেসেজটা হচ্ছে একটা আপনার বিভ্রান্তি তৈরি করার একটা মেসেজ। এবং সেখানে জার্নালিজমের সমস্ত আপনার যে নীতি নৈতিকতা ভেঙে তারা বেসিক্যালি একটা পেইড একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সেটিকে তারা প্রচার করেছে। এবং রেজা ভাই খুব চমৎকার করে এটা যেটা বলেছেন যে দেখুন, হেফাজতের সেই 5ই মের ঘটনার পরে হাজার হাজার হুজুরকে মেরে ফেলা হয়েছে এরকম একটা প্রোপাগান্ডা চালু করা হলো, এবং আল জাজিরা সেই প্রোপাগান্ডাটাকে সাপোর্ট করে রিপোর্ট করলো। যুদ্ধাপরাধী বিচার চলাকালীন সময় যুদ্ধাপরাধের পক্ষে তাদের অবস্থান ছিল। তো আল জাজিরার আমি বলবো একটা জায়গা আপনার এই লোকগুলি দখল করে ফেলতেছে, যে কারণে তাদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। আমি আরেকটি কথা একটু গুরুত্বপূর্ণ বলতে চাই। আপনি বলেছেন দেখেন যে এই এই যে রিপোর্টটা তারা করলো, এটা বাংলাদেশে কিন্তু দেখা গেছে, এটাকে কিন্তু ব্ল্যাক আউট করা হয়নি, ব্লক করা হয়নি, সোশ্যাল মিডিয়াতেও যাচ্ছে, কিছুই করা হচ্ছে না। তার কারণ বাংলাদেশ সরকার বা আমরা বিশ্বাস করি, আমরাও সাধারণ জনগণ বিশ্বাস করি যে হ্যাঁ, তথ্যের অবাধ প্রবাহ আমরা চাই, এবং আমরা মনে করি যে মিস ইনফরমেশন বা অপপ্রচার বা গুজব, মিথ্যাচারের বিপক্ষে আমরা লড়াই করতে চাই সত্য দিয়ে। আপনার আমাদের মিথ্যাচার আরাফাত, সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনায় আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিকে মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এখনো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব। এ নিয়ে কথা বলতে সাভার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ। স্বাগত বশির আহমেদ। আমরা একটু জানতে চাই যে এখন যে পরিস্থিতি, তাতে নিরাপত্তা পরিষদের কি ধরনের সিদ্ধান্ত আশা করেন আপনি? ধন্যবাদ। আজকে এই মিয়ানমারে যে সামরিক অভ্যুত্থান হয়েছে গতকাল, সেই পরিপ্রেক্ষিতে বিশ্ব নেতৃবৃন্দ যে সংখ্যা প্রকাশ করেছে, বিবৃতি দিয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। তারই আলোকে আজকে নিরাপত্তা পরিষদের জরুরি সভায় মিলিত হচ্ছে। সেই জরুরি সভায় একটি বিবৃতি অবশ্যই আসবে, এবং এই বিবৃতির মধ্যে দিয়ে এই ঘটনাকে নিন্দা জানানো এবং এর কনসিকুয়েন্স নিয়ে হয়তো একটি বিবৃতিতে থাকবে বলে আমরা মনে করছি। বশির আহমেদ, কিন্তু কিন্তু চীনের সংবাদ সংস্থা সিনহুয়া তারা বলছেন যে মন্ত্রিসভায় রদবদল, ফলে অভ্যুত্থান শব্দটি এড়িয়ে গিয়েছে। এটা কি কোনো ধরনের ইঙ্গিত দেয় যে নিরাপত্তা পরিষদে চীনের অবস্থান কি হতে পারে? হ্যাঁ, আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে চীন, আজকে আমরা দেখলাম যে সিনহুয়া এই সামরিক অভ্যুত্থানকে তারা মন্ত্রিসভার রদবদল বলে অভিহিত করেছে, এবং আমার মনে হচ্ছে যে এই এই জাতিসংঘেও তারা একই রকম ভূমিকা পালন করবে। কারণ মিয়ানমারের সাথে সে বরাবর যে যে চীনের যে সম্পর্ক, সেই দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকেই একটি সম্পর্কই তারা মেনটেন করবে, সেই ইঙ্গিতটা আমরা এখানে পাচ্ছি। তবে বর্তমান পরিস্থিতিতে হয়তোবা সেখানে, যেহেতু আজকে এই প্রস্তাবের উপর হয়তো বিটো প্রয়োগ না করলেও চিন্তার ভিন্ন অবস্থান মত সেখানে সে রাখতে পারে। বশির আহমেদ, বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা জানি যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে একটা আলোচনার সম্ভাবনা ছিল। 4 তারিখে নির্ধারিত একটি বৈঠকও ছিল, কিন্তু সেটির ব্যাপারে এখন আর কোনো যোগাযোগই করতে পারছে না বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফলে এই প্রত্যাবর্তন নিয়ে সামনে কি অবস্থা হতে পারে, বাংলাদেশের অবস্থানটা এখন কি হতে পারে? বাংলাদেশ এই মুহূর্তে খুবই সতর্ক অবস্থান নিয়েছে, কারণ পরিস্থিতির উপর গভীর পর্যবেক্ষণে রাখতে হচ্ছে বাংলাদেশকে, কারণ প্রতি ডিনামিক্স গুলো প্রতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তো চীনের উদ্যোগে বাংলাদেশ যে রোহিঙ্গাদের যে স্বেচ্ছা প্রত্যাবর্তনের যে চুক্তিটি করেছে, সেই চুক্তিটি এখন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে যে এই ব্যাপারে ডিপ্লোম্যাটিক যে চ্যানেলগুলো আছে এবং দ্বিপাক্ষিক ওয়েতে যেটা চীনের মধ্যস্থতায় যে চুক্তিটি হয়েছে সেটাকে বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, এবং এর বাইরে যাওয়ার সুযোগ নেই, কারণ বাংলাদেশ এই পুরো পরিস্থিতিতে খুবই সতর্ক অবস্থান গ্রহণ করেছে। কারণ বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্কের সবচেয়ে নাজুক অবস্থান হচ্ছে রোহিঙ্গা পুনর্বাসন ইস্যুটি। সেই রোহিঙ্গা পুনর্বাসন ইস্যুটি এখন আমাদের সবচেয়ে প্রণিধানযোগ্য। কিন্তু আমরা মনে করি যে এই বর্তমানে যে সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে মানে রোহিঙ্গা ইস্যুতে এই মায়ানমারের কোনো নীতিগত কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বশির আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। 1 বছর পর কাল টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, চট্টগ্রামের পিচ কন্ডিশন এবং দল সম্পর্কে আমাদের ধারণা দিন। আমরা শেষ ওডিআইতেও আমরা চট্টগ্রামের উইকেট যেমন দেখেছি, আসলে ব্যাটিং স্বর্গ বলছেন অনেকে, খুব একটা ভুল বলছেন না। উইকেটটা ইনিশিয়ালি আসলে ব্যাটসম্যানরা সুযোগ পাচ্ছে, সুবিধা পাচ্ছে। টেস্টের ক্ষেত্রে আসলে প্রেক্ষাপটটা একটু ভিন্ন, কারণ আমরা সাগরিকার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে যেমন দেখেছি চতুর্থ এবং পঞ্চম দিন উইকেটে কিছু রাফ এরিয়া ক্রিয়েট হয়, সেখান থেকে অ্যাডভান্টেজটা তুলে নেয় স্পিনাররা। তো সেসব মাথায় রেখে আসলে সেই বিষয়টি মাথায় রেখে আসলে দুদল কৌশল প্রণয়ন করছে, এবং বাংলাদেশের একাদশ নিয়ে একটু বেশ আলোচনা হচ্ছে, যেহেতু পেস ওরিয়েন্টেড একটা বোলিং অ্যাটাকের কথা বলছিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো, কিন্তু কন্ডিশন ডিমান্ড করছে ভিন্ন কিছু। তো দুইয়ের মাঝে সমন্বয় হবে এমনটা একটা ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তবে সবকিছু আসলে সিদ্ধান্তটা আসবে আগামীকাল, একটা ইন্সপেকশন হবে দিনের শুরুতে, ম্যাচ শুরুর আগে। তখন আসলে শেষ মুহূর্তে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে সিদ্ধান্তটা হবে। তবে এই মুহূর্তে আমরা যেই বিষয়টি বুঝতে পারছি, হয়তো 4 স্পিনারের যে একটা সম্ভাবনা আছে সেটা উড়িয়ে দেওয়া যাবে না। তবে দুজন পেসার খেলার সম্ভাবনা খুব ভালো। মুস্তাফিজ ইতিমধ্যে অধিনায়ক কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু ভালো ছন্দে আছেন। ওডিআই সিরিজে তিনি কিন্তু বেশ কিছু সাইন অফ ইমপ্রুভমেন্ট দেখিয়েছেন, সেটা বিবেচনা মুস্তাফিজ অটোমেটিক চয়েস। অবশ্য রাহি খুব বাংলাদেশের টেস্ট ফরম্যাটে পরীক্ষিত একটি নাম, তিনি থাকছেন, এবং 3 স্পিনার সাকিবের নেতৃত্বে মিরাজ, তাইজুল এবং নাইম হাসানের একটা সম্ভাবনা আছে। মিরাজ এবং নাইমের মধ্যে একটা লড়াই হয়তো হবে যদি আমরা 3 স্পিনারের দিকে যেতে চাই। এবং ব্যাটিংয়ে অবশ্যই বাংলাদেশে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তিতে ব্যাটিং অর্ডার ভারসাম্য আনাটা বেশ সহজ হয়ে গেছে। মোহাম্মদ মিঠুন তাকে হয়তো জায়গা ছাড়তে হবে, যেহেতু সাকিব প্রত্যাবর্তন করছেন। 7 নম্বর একটা গুরুত্বপূর্ণ স্পট, সেখানে লিটন দাস ব্যাট করছেন। এটা ছাড়া আসলে সবশেষ আমরা অনুশীলনে যেমন দেখেছি রাসেল ডোমিঙ্গো যেভাবে ট্রেন করেছেন, তাতে একটা ইঙ্গিত পাওয়া যায় যে আসলে খুব বেশি টপ অর্ডারে হয়তো চেঞ্জ আসবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।